19 শতকে বাংলাদেশে একটি কথিত রেনেসাঁ হয়েছিল। আবার ইউরোপেও তার আগে চতুর্দশ-পঞ্চদশ শতকের সময়টাতে একটি রেনেসাঁ হয়েছিল। কিন্তু এই দুটি রেনেসাঁর মধ্যে মৌলিক তফাৎ কোথায়? কেন ইউরোপীয় রেনেসাঁ সফল রেনেসাঁ হিসেবে বিবেচিত হয়, আবার বাংলায় যে কথিত রেনেসাঁ হয়েছিল সেটির সফলতা নিয়ে রয়েছে ব্যাপক মতভেদ। এই বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে কিছু মৌলিক ব্যাপারের দিকে তাকাতে হবে। যেমন ইউরোপে যে রেনেসাঁ শুরু হয়েছিল তার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইউরোপের সে সময়ের স্বাধীন ব্যবসায়ী শ্রেণী, যাদের সাথে ভূমি স্বার্থ জড়িত ছিল না। ফলে সামন্তবাদের বেড়াজাল থেকে বেরিয়ে তারা অর্থাৎ ব্যবসায়ীরা ভূমিদারদের পক্ষ নিয়ে সামন্তদের বিরুদ্ধে কথা বলতে পেরেছিল, কাজ করতে পেরেছিল। পক্ষান্তরে 19 শতকে বাংলায় যে অভিজাত বাণিজ্যিক শ্রেণী গড়ে ওঠে তারা স্বাধীন ব্যবসায়ী ছিল না। তাদের ব্যবসায়ীর স্বার্থ ছিল বৈদেশিক বাণিজ্য ও শাসন দ্বারা আবদ্ধ, অর্থাৎ ইংরেজ শাসন দ্বারা আবদ্ধ। এইসব ব্যবসায়ীদের অধিকাংশই পরবর্তীতে ব্যবসা ছেড়ে জমিদার হয়ে ওঠেন, অর্থাৎ তারা এই ব্যবসাকে জমিদারি প্রাপ্তির একটি সোপান হিসেবে ব্যবহার করেছিলেন। রাজা রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর যার প্রকৃষ্ট উদাহরণ। ফলে তৎকালীন কৃষিপ্রধান সমাজে তারা অর্থাৎ এসব লোকেরা কখনো কৃষক মুক্তির কণ্ঠস্বর হয়ে উঠতে পারেননি। ভূমি স্বার্থের ঊর্ধ্বে উঠে তারা কখনো কৃষক ও প্রান্তিক শ্রেণীর মানুষের স্বার্থের কথা কার্যকরভাবে বলতেও পারেননি, ভাবতেও পারেননি। চতুর্দশ শতকে ইউরোপে মধ্যযুগীয় দর্শনের প্রভাব বর্তমান থাকা সত্ত্বেও সমান্তরালভাবে একটি নতুন মানবতাবাদী সংস্কৃতির উন্মেষ হয়েছিল। তারপরে 19 শতকে ভারতীয় উপমহাদেশে বিশেষ করে বাংলায় কথিত রেনেসাঁর সময়ে ইউরোপের মতো কোনো সার্বজনীন মানবতাবাদের উন্মেষ দেখা যায় না। এছাড়া ধর্ম সংস্কার আন্দোলন, আধুনিক বিজ্ঞানের অগ্রগতি, ব্যক্তি স্বাতন্ত্র্যবোধের জন্ম, ধর্মগ্রন্থের ভ্রান্তি খোঁজার প্রবণতা ইউরোপীয় রেনেসাঁকে ত্বরান্বিত করেছিল। অন্যদিকে বিদেশি ইংরেজি শাসনের প্রতি অন্ধ আনুগত্য, ক্ষেত্রবিশেষে দালালি, সামাজিক ও রাষ্ট্র সম্পর্কিত চিন্তার ক্ষেত্রে ধর্ম ও সম্প্রদায়গত সংকীর্ণ চিন্তার দরুন বাংলার 19 শতকের রেনেসাঁকে প্রকৃত অর্থে রেনেসাঁ বলা যায় না। ইউরোপীয় রেনেসাঁর সাথে কথিত 19 শতকের বেঙ্গল রেনেসাঁর এই তুলনামূলক আলোচনা দিয়েই বদরুদ্দীন উমর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও 19 শতকের বাঙালি সমাজ বইটির আলোচনা শুরু করেন। সুতরাং বুঝতে পারছেন এতক্ষণ আমি যা বলেছি সেগুলো আমার কথা নয়, সেগুলো মূলত বদরুদ্দীন উমরের কথা। তিনি বইটিতে সমসাময়িক বাঙালি সমাজের আলোচিত ব্যক্তিদের আর্থসামাজিক চরিত্র সম্পর্কে আলোচনা করেন এবং এদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি ব্যতিক্রম চরিত্র হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ আনেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কর্মকাণ্ডে অনেক শ্রেণী চরিত্র থাকা সত্ত্বেও লেখক তার কর্মকাণ্ডকে রেনেসাঁ সৃষ্টিকারী বৈশিষ্ট্য সম্পন্ন কাজ হিসেবে অভিহিত করতে চেয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন বিদ্যাসাগর সরকারি চাকরি বা জমিদারি প্রথার উপর পুরোপুরি নির্ভরশীল ছিলেন না এবং ছিলেন না বলেই স্বাধীনভাবে কাজ করতে পেরেছিলেন। তিনি বলতে চেয়েছেন এত সব কিছুর পরও ভারতীয়দের মধ্যে যে জাতীয়তাবাদের জন্ম হয়েছিল তা ছিল ইংরেজদের অবজ্ঞাসূচক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় গড়ে ওঠা জাত্য অভিমানের ফল, একই সাথে যা ছিল প্রচণ্ড পরিমাণে ধর্মাশ্রয়ী। উদাহরণস্বরূপ বলা যায় ভারতীয় জাতীয়তাবাদের আন্দোলনের আধ্যাত্মিক গুরু ছিলেন বঙ্কিমচন্দ্র। আবার বঙ্কিমচন্দ্রের লেখা পড়লেই আমরা দেখতে পাই তিনি ছিলেন প্রচণ্ডভাবে সাম্প্রদায়িক এবং অসহিষ্ণু ধর্মাশ্রয়ী লেখক। একইভাবে ভারতীয় মুসলমানদের মধ্যে যে জাতীয়তাবাদী চিন্তার উন্মেষ ঘটেছিল তা ছিল হিন্দু জাতীয়তাবাদীদের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া। এর ফলে মুসলমানদের মনে এক ধরনের জাত্যাভিমান জন্ম নেয়, অনেকটা ভারতীয় হিন্দুদের মতোই, এবং তারা অনেকটা হীনমন্যতাবশত ইরান তুরানের সংস্কৃতিকে নিজেদের সংস্কৃতির সাথে একাকার করতে আগ্রহী হয়ে ওঠে। 19 শতকে বাঙালিদের আর্থসামাজিক ও বৌদ্ধিক দিক নিয়ে এরকম দারুণ কিছু ব্যতিক্রম অবজারভেশন সহ চলতে থাকে বইটির আলোচনা। সুনীলের প্রথম আলো আর সে সময় পরে এই শতক নিয়ে অর্থাৎ 19 শতক নিয়ে যারা ফ্যান্টাসাইজড তারা কিছুটা বাস্তবতার স্বাদ পেতে এই বইটি পড়ে দেখতে পারেন।